বাড়িতে বউ রেখে স্পেনে গিয়ে অন্য এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়ায় রাম। কিন্তু দেশে ফিরে সে ভাবতে থাকে তার বউ হয়তো কখনোই ব্যাপারে জানতে পারবে না। তবে বিপত্তি তো ঘটে তখন, যখন রামের সেই স্পেনের গার্লফ্রেন্ড নিজে রামের বউয়ের সামনে এসে হাজির হয়। এবার যদি রামের বউ তার সব কুকর্মের ব্যাপারে জানতে পারে তখন কি হবে? তাছাড়া রামই বা এই বিপদ থেকে কিভাবে মুক্তি পাবে? একই সাথে বউ এবং গার্লফ্রেন্ডকে সে কিভাবে সামলাবে? সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প ভার্থা মায়াসায়ালাকু উইং নিয়াপথিতে। শুরুতেই আমরা রামকে দেখতে পাই যে তার গাড়ি টার্ন করে দুজন মেয়ের সামনে দিয়ে চলে যাচ্ছে। আর এখানেও কিছু কাহিনী আছে, আর পুরো কাহিনীটা দেখানোর জন্য আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। রামের একটা বড় বিজনেস আছে, আর সেটা হলো ওয়াইনের বিজনেস। রাম তার কোম্পানিতে একটা নতুন ওয়াইন লঞ্চ করেছে যেটার নাম আনারকলি। রাম তার টিম নিয়ে অনেক জল্পনা কল্পনা করে এই ওয়াইনটি লঞ্চ করে। আর এই ওয়াইনের সাথে কোলাবোরেশন করার জন্য রাম স্পেনের একটা নামি দামি ওয়াইন কোম্পানিকে অফার করে। কিন্তু সে চেক করে দেখে সেই কোম্পানি থেকে রামদের আনারকলির ওয়াইন রিজেক্ট করে দেওয়া হয়। এটা দেখে রাম খুবই অবাক হয়, কারণ সে খুব আশা করেছিল তার ওয়াইন একসেপ্ট হয়ে যাবে। তাই সে এবার ডিসাইড করে তার ওয়াইন কেন রিজেক্ট হলো সেটার কারণ সে নিজেই খুঁজতে যাবে স্পেনে। আর যেই ভাবা সেই কাজ। সত্যি সত্যি রাম তার পিয়ে লীলাকে নিয়ে চলে যায় স্পেনের উদ্দেশ্যে। রাম যে কোম্পানির সাথে কোলাবোরেশন করতে চেয়েছিল সেটা স্পেনের একটা বড় ওয়াইন কোম্পানি। সেটার মালিক হলো মানসি, আর মানসিও ইন্ডিয়ানই ছিল। রামরা স্পেনে গিয়ে আগে মানসি আর তার কোম্পানির ব্যাপারে খোঁজ খবর নেয়। এরপর সে মানসির কাছে আসে। এখানে আমরা প্রথমবার মানসিকে দেখতে পাই, যে কিনা সমুদ্রের মধ্য দিয়ে স্পিড বোট দিয়ে ঘোরাফেরা করছিল। দূর থেকেই তাকে দেখে রামের চোখই সরছিল না। চোখ দিয়েই যেন রাম মানসিকে একদম গিলে খাচ্ছিল। তাই তো তখনই সে মানসিকে নিয়ে কল্পনা করতে শুরু করে। আর রামের এই অশালীন ভাবনার মধ্যেই চলে আসে রামের আর একটা ভালো সত্তা, যেটা এসেই রামকে নিজের চোখ সংযত রাখতে বলে। রাম এরপর মানসির কাছ থেকে চোখ সরিয়ে নেয়। তখনই লীলা এসে রামের পাশে দাঁড়ায়। লীলাও মানসিকে দেখে হা হয়ে থাকে। একটু পরেই দেখা যায় কয়েকজন বখাটে ছেলে এসে মানসিকে উত্ত্যক্ত করতে থাকে। এটা দেখে লীলা রামকে বলে সে যদি এখন সেখানে গিয়ে মানসির সামনে ছেলেগুলোকে পিটিয়ে তাকে বাঁচাতে পারে তাহলে তো মানসির চোখে সে হিরো হয়ে যাবে। লীলার কথা শুনে রামও এবার প্রস্তুতি নিতে থাকে মানসির কাছে যাওয়ার জন্য। আর তখনই কোথাও থেকে একটা লোক চলে আসে আর সবগুলো ছেলেকে ইচ্ছে মতো পিটিয়ে মানসিকে বাঁচিয়ে নেয়। এটা দেখে তো রাম হা হয়ে থাকে, কারণ সে তো চেয়েছিল হিরো হতে, আর সেখানে কিনা অন্য কেউ হিরো হয়ে গেল। আসলে এই ছেলেটা ছিল মানসির পিয়ে ভিন্দা। ভিন্দা অনেক বছর ধরে মানসির পিয়ে হিসেবে কাজ করে যাচ্ছে, আর সে মানসির জন্য সব সময় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। মানসিও ভিন্দাকে অনেক বেশি বিশ্বাস করত, তাই ভিন্দা মানসির ব্যবসার প্রায় সবকিছু হ্যান্ডেল করত। মানসির কাছে যে কোনো কোম্পানির অফার আসুক না কেন সর্বপ্রথম সেটা ভিন্দার কাছে যায়। তারপর ভিন্দা চেক করে মানসিকে পাঠায়। সে মানসির জন্য এত বেশি পাগল ছিল যে মানসিকে নিজের দেবী দাবি করত। এছাড়াও তাকে কোনো বিপদ ছোঁয়ার আগেই ভিন্দা পাগলের মতো ছুটে গিয়ে মানসিকে বাঁচাতো। আর ভিন্দার সব পোস্টে শুধু মানসিরই ছবি দেওয়া থাকে। এই সবকিছুর জন্য মানসি ও ভিন্দাকে অন্ধের মতো বিশ্বাস করে। আর রামদের আনারকলি ওয়াইনের সাথে কোলাবোরেশনের অফারটা ভিন্দাই রিজেক্ট করেছিল। তার মানে সেটা এখন পর্যন্ত মানসির কাছে পৌঁছায়নি। আর এই সবকিছু শুনে রাম এবার ডিসাইড করে সে যে করেই হোক তাদের ওয়াইন মানসিকে দিয়ে ট্রাই করাবে। এরপর মানসি ডিসাইড করবে তারা আনারকলি ওয়াইন অ্যাকসেপ্ট করবে কিনা। এর পরপরই আমরা দেখি রাম আর লীলা মিলে একটা আইডিয়া বের করে। রামরা আগে মানসির খোঁজ নিয়ে জানতে পারে মানসি একটা রেস্টুরেন্টে বসে আছে, আর সেখানে ভিন্দা নেই। এই সুযোগেই লীলা রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার দেয়। আর খাবারটা টেস্ট না করেই রেস্টুরেন্টের ওয়েটারকে দেখে উল্টো পাল্টা বলতে থাকে খাবারের ব্যাপারে। ওয়েটার তখন লীলাকে হ্যান্ডেল করতে না পেরে রেস্টুরেন্টের ম্যানেজারকে ডেকে আনে। ম্যানেজার এসে লীলাকে জিজ্ঞেস করে খাবারে কি প্রবলেম আছে। লীলা তো মানসিকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে তাদের খাবারের টেস্ট অনেক বেশি বাজে। এদিকে এই সবকিছু মানসিও দেখতে থাকে। সেই সময় সেখানে রাম আসে। রাম এবার লীলার ওই খাবারটা টেস্ট করে জানায় খাবারে কোনো সমস্যা নেই। তাহলে লীলা শুধু শুধু মিথ্যা বলছে কেন? কিন্তু লীলা এই কথা কিছুতেই মানতে চাচ্ছে না। সে সবাইকে বলে খাবারটা ভালো না। এবার রাম প্ল্যান অনুযায়ী খাবারের প্লেটটা মানসির কাছে নিয়ে যায় আর তাকে টেস্ট করে জানাতে বলে খাবারে কোনো ভুল আছে কিনা। মানসি এবার নর্মাল ভাবেই খাবার টেস্ট করে জানায় খাবারটা তো ঠিকই আছে, এটা তো রিজেক্ট করার কিছু নেই। মানসির কথা শুনে রাম অনেক বেশি খুশি হয়। এভাবে যদি মানসি রামের ওয়াইনও টেস্ট করতো তাহলে অবশ্যই সে রিজেক্ট হতো না। আর রাম মানসিকে এটাই আকার ইঙ্গিতে বোঝাতে থাকে যে কোনো কিছু নিজে টেস্ট না করে কখনো অন্যের কথায় জাজ করা উচিত না। রামের কথায় মানসিও একমত হয়। আর এই সময় ভিন্দা সেখানে এসে মানসির সাথে অন্য একটা ছেলেকে কথা বলতে দেখে দৌড়ে মানসির কাছে চলে আসে।
তখন ভিন্দাকে দেখে রাম আর লীলা সেখান থেকে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে, কারণ ভিন্দা রামদের দেখে চিনে ফেলতে পারে। এদিকে ভিন্দা তো এসেই মানসির বডিগার্ডদের মারতে থাকে, কারণ বডিগার্ড থাকা সত্ত্বেও মানসির সাথে অন্য ছেলে এসে কথা বলার সাহস পায় কিভাবে। ভিন্দার এমন পজিটিভনেস দেখে মানসি এবার তাকে শান্ত করে আর বলে ছেলেটা শুধু তাকে দিয়ে খাবার টেস্ট করাতে নিয়ে এসেছিল, কিন্তু তবুও ভিন্দা মানতে চায় না আর বলে যদি ওই খাবারে কিছু মেশানো থাকতো আর যদি মানসির কিছু হয়ে যেত তাহলে মানসির থেকে বেশি ক্ষতি ভিন্দারই হতো। এই বলে সে অনেক টেনশন করার ভান করে। এটা দেখে মানসি এবার খুশি হয়ে ভিন্দাকে সান্ত্বনা দেয়। এদিকে ভিন্দার এমন নাটক দেখে রাম আর লীলা অবাক হয়ে যায়। লীলা তো দেখতে থাকে মানসি কিভাবে ভিন্দাকে সান্ত্বনা দিচ্ছে। লীলাও তো রামের পিয়ে, অথচ রাম কখনো লীলার সাথে এত সুন্দর ব্যবহার করেনি। এটা দেখে লীলার এবার একটু অভিমানী হয় রামের প্রতি। যাকে এরপরই রাম আর লীলা একটা শপিং মলে চলে আসে। তখনও লীলা রামের উপর রাগ করেছিল, কিন্তু রাম লীলাকে পাত্তাই দেয় না। তখন হঠাৎই লীলার চোখ যায় একটা মেয়ের দিকে, যেখানে ওই মেয়ের কোমরে হুবহু ভিন্দার মুখের ট্যাটু করা। এটা দেখা মাত্রই রাম আর লীলা দৌড়ে মেয়েটার কাছে যায় আর জিজ্ঞেস করে ওই ট্যাটুর ব্যাপারে। তখন মেয়েটা জানায় ভিন্দা তার বয়ফ্রেন্ড। একথা বলে মেয়েটা ভিন্দার সাথে দেখা করতে চলে যায়। রাম আর লীলা মিলেও মেয়েটার পিছু করতে করতে একটা জায়গায় চলে আসে, যেখানে আমরা স্পেনের আর একজন বড় ওয়াইন ব্যবসায়ী অর্থাৎ মানসির কম্পিটিটর আজাকে দেখতে পাই। আর একটু পর সেখানে ভিন্দাও চলে আসে। ভিন্দাকে এই জায়গায় দেখে রামরা খুবই অবাক হয়ে যায়। এখানে ভিন্দা আজার সাথে দেখা করে বলতে থাকে যে মানসির কোম্পানিতে আসা সবগুলো ভালো ভালো ওয়াইন রিজেক্ট করে দিয়েছে সে, আর সবচেয়ে বাজে বাজে ওয়াইন একসেপ্ট করেছে, যাতে করে ওয়াইনের বাজারে আজার কোম্পানি সবচেয়ে বেশি এগিয়ে থাকে আর মানসির কোম্পানি ডুবে যায়। এর মানে আমরা বুঝতে পারি ভিন্দা মানসির সাথে বিশ্বাসঘাতকতা করছে। সে মানসির অপোজিট কোম্পানির সাথে মিলে মানসির ভরসা জিতে তার কোম্পানিকে ডুবাতে যাচ্ছে। হ্যাঁ, এতক্ষণ ধরে মানসির সামনে মানসির জন্য পাগলামি করা লোকটাই তার পেছনে পেছনে তাকে ধোকা দিয়ে যাচ্ছে, যেটা মানসি টেরও পাচ্ছে না, কারণ সে ভিন্দাকে অনেক বেশি বিশ্বাস করে। এবার রাম ক্লিয়ার হয় এইসব রিজেকশনের ভেতরে রামের আনারকলি ওয়াইনটাও কেন ছিল, কারণ ভিন্দা তো ইচ্ছে করেই রামদের ওয়াইন রিজেক্ট করেছে। এবার রাম প্ল্যান করে যে করেই হোক ভিন্দার এই ধোকাবাজি তারা মানসিকে বোঝাবে। রাতে মানসি তার বারে গেলে রামও সেখানে যায় আর মানসির সামনে তার কোম্পানিতে একসেপ্ট করা ওয়াইন খেয়ে সেটার বদনাম করতে থাকে। নিজের কোম্পানির ওয়াইনের বদনাম শুনে মানসি এবার রামদের কাছে এগিয়ে আসে আর তাদেরকে চিনতে পারে যে সে তো তাদেরকে রেস্টুরেন্টেও দেখেছিল। এদিকে রামরা তো সবকিছু না জানার ভান করে ওয়াইন নিয়ে কথা বলতে থাকে। মানসি তখন জিজ্ঞেস করে ওয়াইনটা কি আসলেই অনেক খারাপ? রাম বলে হ্যাঁ, অনেক বেশি খারাপ। এই ওয়াইন যে কোম্পানি একসেপ্ট করবে পরের দিনই সেই কোম্পানি ডুবে যাবে। রামের কথা শুনে এবার মানসি চিন্তায় পড়ে যায় আর রামকে বলে এটা কখনো হতে পারে না, কারণ তার ওয়াইনগুলো মানসির বিশ্বাসযোগ্য মানুষ টেস্ট করে, সে কখনো খারাপ ওয়াইন একসেপ্ট করবে না। মানসির কথা শুনে রাম হাসতে থাকে আর বলে তার এই বিশ্বাস যাতে মানসিকে না ডুবায় এদিকে যেন সে খেয়াল রাখে। এই বলেই রাম সেখান থেকে চলে যায়। আর এরপরেই মানসির ফ্রেন্ডের কাছে একজন লোক ভিন্দার সেই ভিডিওটা দেয়, অর্থাৎ রামই ওই লোকটার মাধ্যমে মানসির বান্ধবীর কাছে ভিন্দার প্রতারণার ভিডিওটা দেয়, যেখানে সে মানসির কম্পিটিটরের সাথে দেখা করছে আর মানসিকে ডুবানো নিয়ে কথা বলছে। পুরো ভিডিওটা দেখে মানসি অবাক হয়ে যায় যে ভিন্দা তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে সে তো কখনো ভাবতেই পারেনি। এবার সে অনেক বেশি রেগে যায়। তখনই সেখানে ভিন্দা আসে। সে এসে এখানে সবসময়ের মতো মানসির সামনে ভালো সাজার নাটক করে। তখন মানসি ভিন্দাকে তার সেই ভিডিও দেখায়। নিজের সব সত্য বেরিয়ে যেতে দেখে এইবার সে সামাল দেওয়ার জন্য বলে এটা এআই ভিডিও। তখন মানসি খুব রেগে যায় আর বলে ভিডিওটা এআই হলেও এতদিন ধরে যে ভিন্দা মানসির ব্যাংক অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা সরিয়েছে এটাও কি এআই? পুরোপুরি ধরা পড়ে যেতে দেখে ভিন্দা এবার সেখান থেকে পালাতে চায়। এই দেখে তো মানসি ভিন্দার উপর গুলি করতে থাকে, কিন্তু ভিন্দা তখন কোনোভাবে পালিয়ে যায়। এরপর মানসি রামকে খুঁজতে থাকে ধন্যবাদ দেওয়ার জন্য, কারণ রাম তাকে অ্যালার্ট করেছিল ভিন্দার বিশ্বাসঘাতকতার ব্যাপারে। রাম জানতো মানসি তার কাছে আসবে, তাই সে আগে থেকেই রেডি ছিল। মানসি তখন রামের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়, সাথে তাকে মানসির সাথে লাঞ্চ করার অফার করে। কিন্তু তাকে কাছে পেয়ে রামের অনেক বেশি ভালো লাগলেও সে মানসির সাথে ব্যস্ততার ভান দেখায়, যেটা দেখে মানসি আরো বেশি পটে যায়। এরপর সে আর রাম দুজন একসাথে স্পেন ঘুরতে থাকে। দুজন অনেক বেশি মজা করে আর রাম তো মানসিকে কাছে পেয়ে অনেক বেশি খুশি ছিল। আবার মাঝে মাঝে রামের ভালো দিক তাকে বলতো এটা ঠিক না, আবার মানসিকে দেখে রামের আর একটা দিক জেগে উঠতো, যেটা শুধু বলতো যে জীবন তো একটাই, তাই সবকিছুর মজা নেওয়া উচিত। এরই মাঝে রাম একবার সুযোগ বুঝে মানসিকে তার আনারকলি ওয়াইন খাইয়ে দেয়। মানসি সেই ওয়াইন খেয়ে অনেক বেশি মজা পায় আর বলে তার লাইফে খাওয়া বেস্ট ওয়াইন এটা। রাম এখানে তাকে জানায় না যে এটা তার ওয়াইন। সে বলে এটা তার এক আত্মীয়ের কোম্পানির ওয়াইন আর সে মানসির কোম্পানির সাথে কোলাবোরেশন করতে চায়। এই কথা শুনে মানসিও সাথে সাথে রাজি হয়ে যায় আনারকলি ওয়াইনের সাথে কোলাবোরেট করার জন্য। এই কথা শুনে রামও খুশি,
তবে একদিন রাতে রাম আর মানসি অনেক বেশি কাছাকাছি চলে আসে আর তারা ইন্টিমেটও হয়। তবে পরের দিন রামের অনেক বেশি রিগ্রেট ফিল হচ্ছিল। কেন যেন তার মনে হচ্ছিল যে মানসি হয়তো রামকে খারাপ ভাববে। আবার রামের অন্য সত্তা তাকে বলছিল মানসি তো নিজে থেকে এসেছিল তার কাছে, এখানে রামের কোনো ভুল নেই। তবুও রাম সব বাদ দিয়ে মানসির কাছে গিয়ে ক্ষমা চায়। তখন মানসি জানায় এখানে তার কোনো ভুল নেই, বরং সে নিজেই রামের কাছে এসেছিল। আর সত্যি বলতে তার সাথে কাটানো সময়গুলো সে খুব এনজয় করেছে, যেটা এর আগে কখনো সে করেনি। তার কথা এবার রামও স্বস্তি পায়। তবে কিছু একটা ভেবে অনেক ভয় হচ্ছিল তার। এরপরই রাম হোটেলে ফিরে আসে আর লীলাকে সবকিছু জানায়। লীলা সব শুনে রামকে এবার তার হায়দ্রাবাদে রেখে আসা বালার কথা ভাবতে বলে। বালার নাম শুনেই রামের তো ঘাম ঝরতে শুরু করে। আসলে রাম ছিল বিবাহিত, তার ওয়াইফের নাম বালা। বালা আর রাম মিলে তাদের ওয়াইনের বিজনেস চালায়। তবে বালা থাকা সত্ত্বেও সে বিদেশে এসে অন্য মেয়ের সাথে এত ঘনিষ্ঠ হয়েছে, এটা জানলে বালা রামকে মেরেই ফেলবে। তাই পর মুহূর্তেই রাম ভাবে সে যদি বালাকে কিছু না বুঝতে দেয় তাহলে সে কখনো জানতে পারবে না এই ব্যাপারে। এরপর সে আর লীলা হায়দ্রাবাদ ফিরে আসে। রাম বাড়িতে যেতেই বালা এসে রামকে জড়িয়ে ধরে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ রাম যে কাজে গিয়েছিল সেটা সে সম্পূর্ণ করে এসেছে। অর্থাৎ মানসি রামদের আনারকলি ওয়াইনের কোলাবোরেশন একসেপ্ট করে নিয়েছে। রামও বালাকে দেখে স্পেনে ঘটা সবকিছু ভুলে থাকার চেষ্টা করে। এদিকে বালা হঠাৎই খেয়াল করে রামের জ্যাকেটের দিকে। সে তখন জিজ্ঞেস করে এই জ্যাকেট সে কোথা থেকে কিনেছে। রামের তখন মনে পড়ে এটা তো মানসি তাকে কিনে দিয়েছিল, কিন্তু সে মিথ্যা বলে যে স্পেনে অনেক ঠান্ডা পড়েছিল তো তাই এটা সে সেখান থেকে কিনেছে। এই কথা শুনে বালা এবার রামের কাছ থেকে জ্যাকেটটা খুলে তাদের বাড়ির কাজের লোককে দিয়ে দেয়। বালা সবসময় এমনটাই করে। রামের প্রতিটা জিনিস বালা নিজে সিলেক্ট করে দেয়। রাম যদি নিজে থেকে কিছু কেনে তাহলে সেটা সে রামকে কখনো পড়তে দেয় না। রামও তখন আর বালাকে কিছুই বলতে পারে না। এরপর রাম ফ্রেশ হতে গেলে রামের দুলাভাই সাধু রামকে কল করে আর বলে তার বোন তাকে মেরে ফেলবে। এই কথা শুনে রাম তাড়াতাড়ি করে বোনের বাসার উদ্দেশ্যে যায়। এখানে আমরা রামের বোন নীরুকে দেখতে পাই। সাধু তো ভয়ে নীরুর থেকে বাঁচার জন্য ওয়াশরুমে লুকিয়েছিল। তাই নীরু রেগে মেগে সাধুকে বের করার জন্য ওয়াশরুমের দরজা কাটতে থাকে। এটা দেখে সাধু অনেক বেশি ভয় পেয়ে যায়। ততক্ষণে সেখানে রাম আর বালা চলে আসে আর নীরুকে আটকায়। রাম এবার সাধুকে বের করে জিজ্ঞেস করে নীরু তার উপর কেন রেগে আছে। সাধু বলে সে তার এজেন্সির কাজে সিঙ্গাপুর গিয়েছিল, তার জন্যই নীরু রেগে আছে। সাধুর কথা শুনে নীরু আরো বেশি রেগে যায় আর বলতে থাকে তার সিঙ্গাপুরে যাওয়া নিয়ে তার কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে গিয়ে সাধু প্রতিটা মেয়েদের সাথে ছবি তুলে আপলোড দিয়েছে। এই বলে সে সবাইকে সাধুর ছবি দেখাতে থাকে, যেখানে প্রত্যেকটা ছবিতে মেয়ে ছিল। এটা দেখে বালা এবার নিজে প্রাউডলি বলতে থাকে যে তার রাম কখনো এমনটা করেনি। সাধুর তো রামের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। বালা যা বলে রাম তাই শোনে। কয়দিন আগে রাম স্পেন থেকে এসেছে, তবে সে একটাও মেয়ের সাথে কথা পর্যন্ত বলেনি। বালার কথা শুনে রাম এবার চুপ হয়ে যায়। বালা কত বিশ্বাস করে রামকে, অথচ সে কত বড় কাণ্ড ঘটিয়ে এসেছে স্পেনে। এদিকে সাধুকে রামের সাথে তুলনা করায় সাধুর একটু খারাপ লাগে। বালা এবার নীরুর দিকে তাকিয়ে বলে এত কিছু দেখার পরেও নীরু চুপ করে আছে, কিন্তু নীরুর জায়গায় বালা থাকলে রামকে অনেক আগেই ছেড়ে দিত। বালার কথা শুনে রামের এবার ভয় লাগতে শুরু করে। যখন বালা রামের ব্যাপারে জানতে পারবে তখন না জানি বালা কি করবে তার সাথে। রাম এবার অনেক বেশি চিন্তায় পড়ে যায় কি করবে সেটা ভেবে। তাই সে এবার একটা সাইকোলজির ডক্টরের কাছে যায় আর তার কাছে মানসি এবং বালার ব্যাপারে সবকিছু খুলে বলে। সব শুনে ডাক্তার অবাক হয়ে বলতে থাকে যে যদি বালাকে এত বেশি ভয় পায় সে, তাহলে স্পেনে মানসির সাথে থাকার সময় রামের বালার কথা মনে পড়েনি কেন। রাম বলে কোনো পুরুষের সামনে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে তাহলে কি তার নিজের বউয়ের কথা মনে থাকে। রামের কথা শুনে এবার ডক্টর নিজেও সহমত হয়। বুঝুন অবস্থা, ডক্টরও লুচু বের হলো। তো ডক্টর এখন রামকে সান্ত্বনা দেয় আর বলে জীবনে ভুল করা দরকার, যেমনটা রাম ভুল করে এখন বালাকে দ্বিগুণ ভয় পাচ্ছে। আর রাম যদি ভুলটা না করতো তাহলে এমনটা কখনোই হতো না। আর স্পেনের মানসি সবসময় স্পেনেই থাকবে, তাই রাম যাতে এখন তার ঘরের বালাকে ভালোবাসে। ডক্টরের কথা শুনে রামও এবার খুশি হয়ে যায়, কারণ মানসি তো স্পেনেই, তাই বালার মানসির ব্যাপারে জানার কোনো চান্সই নেই। রাম এখন তার সম্পূর্ণ ফোকাস বালার উপর দিবে। এই ভেবে সে খুশি হয়ে বাড়িতে যায় আর বালাকে জড়িয়ে ধরে। এদিকে বালা তো ভাবে রাম তাকে আসলেই অনেক বেশি ভালোবাসে। দৃশ্য চলে যায় পরের দিন। রাম ঘুম থেকে উঠে নিচে নেমে দেখে একটা ছেলে আঙ্কেল বলে রামের দিকে দৌড়ে আসছে। রাম ছেলেটাকে দেখে চিনতে পারে না। তখনই বালা তার মামাতো বোনকে নিয়ে এসে বলে এটা তার মামাতো বোনের ছেলে ত্রিনেত্র। তার বাবা মা কয়দিনের জন্য শহরের বাইরে যাবে, তাই ত্রিনেত্র কয়দিন এই বাড়িতেই থাকবে। বালার কথা শুনে রাম একবার ত্রিনেত্রর দিকে তাকায় আর সেখান থেকে চলে যায়। তখন ত্রিনেত্র রামের পেছন পেছন যায় আর রামকে তার জন্য একটা আইপ্যাড কিনে দিতে বলে, কারণ ত্রিনেত্র এই বাড়িতে থেকে অনেক বোরিং হবে। তার কথা শুনে রাম তাকে ধমক দিয়ে বাচ্চাদের সাথে খেলতে পাঠিয়ে দেয়। এর পরের দৃশ্যে আমরা
আমরা দেখি হায়দ্রাবাদে বড় করে একটা ওয়াইনের ফেস্টিভ্যাল শুরু হয়েছে, যেখানে রামও তার আনারকলি ওয়াইন নিয়ে হাজির হয়ে যায় আর সবাইকে তার ওয়াইনের ব্যাপারে ধারণা দিতে থাকে। এমন সময় সেখানে আমরা মানসিকে দেখতে পাই, অর্থাৎ সে সোজা স্পেন থেকে হায়দ্রাবাদ এসেছে এই ওয়াইন ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে, যেটা রামের ধারণাও ছিল না। রাম তার স্পিচ দিয়ে স্টেজ থেকে নেমে যেতেই লীলা তার সামনে দিয়ে মানসিকে হেঁটে যেতে দেখে। মানসিকে দেখে লীলা তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। তখন রাম লীলার কাছে আসলে রামও মানসিকে দেখে লুকিয়ে পড়ে। সে ভাবতে থাকে মানসি এখানে আসলো কিভাবে। রাম আর লীলা মিলে তাড়াতাড়ি করে মানসির কাছ থেকে লুকিয়ে থাকার চেষ্টা করে, কিন্তু তারা সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজেই পাচ্ছিল না। একটা সময় মানসি ঠিকই রামকে দেখে ফেলে, তখন আর তার পালানোর কোনো উপায় থাকে না। রাম মানসিকে দেখে অবাক হওয়ার নাটক করে আর বলে সে এখানে কিভাবে আসলো। মানসি জানে তাকে ওয়াইন ফেস্টিভ্যালে চিফ গেস্ট হিসেবে নিয়ে আসা হয়েছে। এবার সে রামকে দেখে অবাক হয়ে বলে সেই পার্টিতে কি করছে। রাম এবার তাকে মিথ্যা বলে যে সে তার কোম্পানি ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে এখানে এসেছে। এই কথা শুনে মানসি এবার রামকে জড়িয়ে ধরে আর এতদিন পর দেখা হওয়ার কারণে সে অনেক বেশি খুশি ছিল। সে রামকে জানায় সে হায়দ্রাবাদ আসার কথা শুনে আগে থেকেই প্ল্যান করে রেখেছিল, এখানে এসে রামের সাথে দেখা করবে, তাই মানসি এখানে 2 সপ্তাহের জন্য থাকবে। এই কথা শুনে তো রাম আরো বেশি চিন্তায় পড়ে যায়, সামনে কি হবে কে জানে। মানসি এবার রামের কাছে তার নাম্বার চায়। রাম তখন কোনো মতে তার নাম্বার দিয়ে সেখান থেকে চলে যায় আর এর পরেই রাম আর লীলা সাথে সাথে চলে যায় সেই সাইকিয়াট্রিস্টের কাছে। রাম ডক্টরকে বলে সে তো বলেছিল মানসি স্পেনে থাকবে, তাদের এই কথা কখনোই ফাঁস হওয়ার চান্স নেই, কিন্তু এখন তো মানসি নিজেই স্পেন থেকে সোজা হায়দ্রাবাদ এসে হাজির হয়েছে। রামের কথা শুনে এবার ডক্টরও চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে কিভাবে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা যায়। আর সেই সময় মানসি আবারও কল করে রামকে। এটা দেখে রাম আরো বেশি ভয় পেয়ে যায়। এবার রামের বদলে লীলা কলটা ধরে। মানসি তখন রামকে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। লীলা বলে রাম এখন তার অফিসে আছে। লীলার কথা শুনে মানসি খুশি হয়ে বলতে থাকে সেও তো রামের ট্রাভেল এজেন্সির সামনে আছে, সে এখন রামের সাথেই দেখা করতে আসছে। এই কথা শুনে এবার রাম আর লীলা আরো বেশি ভয় পেয়ে যায়। তারা কি করবে সেটাই ভাবতে থাকে। এখানে আমরা দেখি রাম মানসিকে যে ট্রাভেল এজেন্সির কথা বলেছিল সেটা আসলে সাধুর ছিল। মানসি অফিসে এসেই রামকে খুঁজতে থাকে আর তখনই রাম দৌড়ে আসে। ঠিক টাইমে আসতে পেরেছে দেখে সে তখন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর সে অফিসটাকে নিজের অফিস দাবি করে আর মানসিকে নিয়ে একটা জায়গায় বসে তার সাথেই কথা বলতে থাকে। সেই সময় সাধু মানসি আর রামকে একসাথে দেখে ফেলে। সে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর বোঝার চেষ্টা করছিল রামের সাথে স্পেনের মেয়েটা কি করছে। এদিকে তখন লীলা এসে সাধুকে রামদের দিকে তাকিয়ে থাকতে দেখে। সে তখন সাধুর কাছে এসে তাকে সামলাতে চেষ্টা করে আর বলে রাম তার আনারকলি ওয়াইনের সাথে কোলাবোরেশন করার জন্য মেয়েটার সাথে কথা বলছে, কিন্তু সাধুর চালাক মন তো ঠিকই বুঝে যায় যে রাম আর মানসির মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। এদিকে কথা শেষে মানসি রামকে জড়িয়ে ধরে সেখান থেকে চলে যায়। এটা দেখেই সাধু শিওর হয়ে যায় যে মানসি আর রামের ভেতর কিছু একটা আছে। সাধুর এবার খুশি লাগতে শুরু করে, কারণ বালা সেদিন রামকে নিয়ে গর্ব করে সাধুকে অনেক ছোট করেছিল। তাই সে এবার অপেক্ষা করতে থাকে কখন সে রামকে ব্ল্যাকমেইল করবে। এদিকে রাম মানসিকে দিয়ে এসে আবারও সাধুর অফিসে আসে। সে রামকে দেখেই ব্ল্যাকমেইল করা শুরু করে আর বলে বালা যদি এটা জানতে পারে তাহলে কি হবে। রাম ভাবতে পারছে তো। তার ব্ল্যাকমেইল দেখে রাম এবার তার কাছে এসে তার অতীত মনে করিয়ে দেয়। অতীতেও সে অনেক বেশি লুচু ছিল, পাড়ার সব লোকেদের বাজে নজরে দেখতো, মেয়েদের দিকে তাকিয়ে থাকতো। আর এই সবকিছুর জন্য তাকে একবার গ্রামের লোকেরা গ্রাম থেকে বের করে দেয়। আর সেদিন ট্রেনে রামই সাধুকে সবার কাছ থেকে বাঁচায়। এটা মনে করিয়ে দেওয়ার পরেই সে চুপ হয়ে যায় আর রামকে বলে সে কাউকে কিছু বলবে না। রাম এবার সাধুর কাছে এসে বলে এখন থেকে মানসি হায়দ্রাবাদে যতদিন আছে ততদিন তাকে রামদের সাহায্য করতে হবে সবকিছু ম্যানেজ করার জন্য। সাধু তখন রামের কথায় রাজি হয়ে যায়। এরপর রাম আর মানসি একটা শপিং মলে দেখা করে। তারা দুজন মিলে আরামে শপিং করতে থাকে। এদিকে শপিং মলের নিচে লীলা আর সাধু ছিল। হঠাৎই তার চোখ যায় যেখানে নীরু আর বালা মিলে সেই শপিং মলের দিকে যাচ্ছে। রাম আর মানসিও সেখানে আছে। এটা দেখা মাত্রই লীলা তাড়াতাড়ি করে রামকে কল করার চেষ্টা করে। এদিকে রাম তো আরামে মানসির সাথে শপিং করছিল আর ভাবছিল এখানে যদি মানসির জায়গায় বালা থাকতো তাহলে কখনোই সে এত মজা পেত না। আর ঠিক সেই সময় বালা আর নীরু শপিং মলে ঢোকে। রাম বালাকে দেখতেই লুকিয়ে পড়ে। কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, সেই অবস্থা হয়েছে এখন রামের। এই ছোট্ট একটা শপিং মল যেখানে বউ আর গার্লফ্রেন্ড দুজনই এক জায়গায় আছে আর মাঝখান দিয়ে ফেসে আছে রাম। বালা এখনো রামকে দেখতে পায়নি। রাম তো তাদের কাছ থেকে লুকিয়ে থাকার অনেক চেষ্টা করে। এদিকে মানসি বালাকে ডাকতে থাকে। রাম তখন কোনো মতে লুকিয়ে থাকে। সেই সময় লীলা রামকে কল করে আর বলে বালা আর নীরু শপিং মলে যাচ্ছে। লীলার কথা শুনে রাম বলে বালা তার সামনেই আছে, এখন যে করেই হোক লীলা যাতে কিছু একটা করে। তখন লীলা একটা আইডিয়া বের করে আর নীরুকে কল করে বলে সাধু কোনো একটা মেয়ের সাথে শপিং মলের নিচে আছে। এটা শোনা মাত্রই নীরু তো রেগে মেগে বালাকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে যায়। বালাদের বেরিয়ে যেতে দেখে রাম তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে আর মানসিকে নিয়ে তাড়াতাড়ি
করে নিচে নেমে যায় আর তাকে গাড়িতে উঠিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। সেই সময় নীরু আর বালা সেখানে আসে। নীরু সাধুকে সেখানে দেখে ভাবে হয়তো লীলা সত্যি বলেছে যে সাধু কোনো মেয়ের সাথে আছে। তাই নীরু এবার রেগে মেগে সাধুর কাছে গিয়ে জিজ্ঞেস করে মেয়েটাকে। সাধু এবার রামকে বাঁচাতে বলে মেয়েটা মল থেকে বের হওয়ার রাস্তা ভুলে গিয়েছিল, তাই তারা তাকে রাস্তা চিনিয়ে দিয়েছে। কিন্তু এই কথা শুনে বিশ্বাস করে না নীরু। এদিকে বালা রামকে সেখানে দেখে জিজ্ঞেস করে রাম মেয়েটার সাথে কি করছিল। রাম কি উত্তর দিবে কিছুই বুঝতে পারে না। তখন নীরু এসে বালাকে বলে এটাতে রামের কোনো দোষ নেই, বরং সাধুর সাথে মেয়েটার চক্কর চলে। নীরুর কথা শুনে সাধু অবাক হয়ে যায় আর বলে সে এখন ভালো হয়ে গেছে, সে নীরুর সাথে চিট করছে না। লীলা তখন পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কোনো মতে নীরুকে বানিয়ে কিছু একটা বলে সব ঠিক করে ফেলে। এবার বালা রামকে জিজ্ঞেস করে রাম এই সময় শপিং মলে এসেছে কি করতে। রাম এবার কি উত্তর দিবে সেটাই খুঁজে পায় না। তখন হঠাৎ কোথা থেকে যেন ত্রিনেত্র চলে আসে আর বলে সে রামকে শপিং মলে নিয়ে এসেছিল। এদিকে রামও এই সময় ত্রিনেত্রকে দেখে খুবই অবাক হয়ে যায়। তবে পরিস্থিতি ঠিক হয়েছে দেখে রাম আর কিছুই বলে না। সে বাড়িতে এসে ত্রিনেত্রকে জিজ্ঞেস করে সে শপিং মলে কোথা থেকে আসলো। এবার ত্রিনেত্র হেসে জানায় সে জানে মানসির কথা। যখন রাম বাড়ি থেকে বেরিয়ে যায় তখন সে তার পিছু নিয়েছিল। এরপরই সে তার পেছন পেছন শপিং মলে যে সবকিছু দেখতে পায়। তার কথা শুনে রাম এবার তাকে চেপে ধরে আর বলে এই কথা যাতে কেউ না জানতে পারে। এদিকে সুবিধাবাদী ত্রিনেত্র তার মুখ বন্ধ রাখার জন্য রামের কাছে গিফট চেয়ে বসে। রামেরও তো আর কিচ্ছু করার থাকে না, তাকে বাধ্য হয়ে গিফট দিতেই হয়। পরের দিন মানসি রামকে কল করে জানায় তার জন্য একটা সারপ্রাইজ আছে। রাম জিজ্ঞেস করে কি সারপ্রাইজ। মানসি বলে কাল সে রামকে নিয়ে আনারকুলি ওয়াইনের কোম্পানির মালিকের সাথে দেখা করতে যাবে। অর্থাৎ মানসি রামকে নিয়ে বালার সাথে দেখা করার কথা বলছে। এই কথা শুনে রাম কিছু বলতে যাবে তখনই রামের সামনে বালা চলে আসে। রাম বালাকে দেখে ভয় পেয়ে যায়। বালা তখন রামকে ইশারায় জিজ্ঞেস করে সে কার সাথে কথা বলছে। অপরদিকে আবার মানসি মেয়ের কণ্ঠ শুনে রামকে জিজ্ঞেস করে কে। রাম তো ফেসে যায়। সে কোনো মতে বলে তার আত্মীয়। এতে করে বালা ভাবে হয়তো রাম তার আত্মীয়র সাথে কথা বলছে, আর অপরদিকে মানসি ভাবে রামের কোনো আত্মীয় এসেছে। তাই সে এবার কল কেটে দেয় আর রাম তখন বালাকে নিয়ে সেখান থেকে চলে যায়। বালা এবার অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ কাল মানসি তার সাথে দেখা করতে আসবে। মানসি রামকে তার সাথে নিতে যাচ্ছে। রাম যদি মানসির সাথে বালার সামনে গিয়ে দাঁড়ায় তাহলে তো বালা সবকিছু জেনে যাবে। এই ভেবে ভেবে রামের তো মাথা খারাপ হয়ে যায়। তাই শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় যে সে মানসিকে সবকিছু বলে দিবে। এরপর সে অনেক সাহস নিয়ে মানসির কাছে যায়। মানসিও শাওয়ার নিয়ে রামের কাছে আসে আর দুজনের জন্য আনারকলি ওয়াইন নিয়ে আসে। রাম মানসিকে সবকিছু বলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এদিকে তখন রামের আরেক সত্তা এসে রামের মাইন্ডে ঢুকে যায় আর বারবার বলতে থাকে সে যাতে মানসিকে বালার কথা না বলে, কারণ মানসির মতো মেয়ে রাম আর কখনো পাবে না। তবে আবার রাম ভাবে আজ যদি সে কোনো মতে মানসিকে হ্যান্ডেল করতে পারে তাহলে পরবর্তীতে আর সমস্যা হবে না। সে অনুযায়ী রাম এবার মানসিকে ঘুরিয়ে ফিরিয়ে বোঝায় যে তার ওয়াইফ আছে। এ কথা শুনে মানসি অবাক হয়ে যায় আর বলে রাম যে বিবাহিত সেটা তো সে কখনো মানসিকে বলেনি। রাম বলে সে বলেছে, হয়তো মানসির মনে নেই। রামের কথা শুনে এবার মানসি অনেক বেশি রেগে যায়। রাম মানসিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাম মানসির সাথে চিট করেছে এটা ভেবে মানসি রেগে তাকে টেনে মেনে তার বাড়ি থেকে বের করে দেয়। এদিকে মানসি রামের কোনো ক্ষতি করেনি দেখে রাম বেশ স্বস্তি পায়। মানসিকে সব খুলে বলে পরের দিন রাম আরামে ঘুমাচ্ছিল। পাশে ত্রিনেত্র বসে গেম খেলছিল। হঠাৎ ত্রিনেত্র সামনে তাকিয়ে ভয়ে দাঁড়িয়ে যায়। রাম তখন ত্রিনেত্রর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। এবার রাম নিজেও সামনে তাকিয়ে দেখে তার বাড়ির একটা রুম থেকে মানসি বেরিয়ে আসছে। মানসি রামের দিকেই তাকিয়েছিল আর তখন বালাও মানসির কাছে এসে দাঁড়ায় আর দুজন রামের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাম তো ভাবে হয়তো মানসি বালাকে সব বলে দিয়েছে। ত্রিনেত্রও ভয় পেয়ে যায় দুজনকে একসাথে দেখে। রাম এবার কি করবে কিছুই বুঝতে পারে না। বালা তখন রামকে নিয়ে অন্য সাইডে চলে যায়। এবার রাম ভাবে বালাকে সব বুঝিয়ে বলবে। তাই রাম বালাকে বলতে থাকে যে বালা যে ভাবছে সেরকম কিছুই না, সেটা ওই রাম ছিল না, এটা এই রাম ছিল না। রামের এমন উল্টোপাল্টা কথা শুনে বালা রামকে ধমক দেয় আর বলে এসব কি বলছে সে। রাম এবার বালাকে মানসির কথা জিজ্ঞেস করে যে বালার সাথে ওই মেয়েটাকে। তখন বালা জানায় কাল রাতে বালা বারে ছিল, সেখানেই মানসি ড্রিঙ্ক করে মাতাল হয়েছিল। এরপর বালা মানসিকে নিয়ে নিজের গাড়িতে ওঠায় আর সেখানে মানসি জানায় একজন ছেলের ওয়াইফ থাকার পরেও মানসির সাথে চিট করেছে। তবে সেই ছেলেটাকে সেটা বলেনি মানসি। মানসি রামের নাম ফাঁস করে দেয়নি দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সে আর মনে মনে মানসিকে থ্যাঙ্কস জানায়। বালা এবার মানসির কাছে যেয়ে বলে মানসির ভাই হায়দ্রাবাদ আসছে। এই কথা শুনে সে অবাক হয়ে যায় আর বলে তার ভাই এখানে আসবে কেন। বালা তখন জানায় কাল রাতে যখন মানসি ঘুমিয়ে যায় তখন মানসির ফোনে তার ভাই রাকেশের কল আসে আর তখন বালা রাকেশের ফোন রিসিভ করে তাকে সবকিছু খুলে বলে। মানসির সাথে কেউ চিট করেছে শুনে রাকেশ তো তখনই হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। সাধু আর লীলা তাকে আনতে গিয়েছে। বালার কথা এবার অনেক বেশি টেনশনে পড়ে যায় মানসি। সে বলে বালা তার ভাইকে সব বলে অনেক বড় ভুল করে ফেলেছে। তারা জানে না তার ভাই কত ডেঞ্জারাস। মানসির কথা শুনে রাম জিজ্ঞেস করে কেন, তার ভাই কি এমন করবে। মানসি এবার রামের দিকে তাকিয়ে বলে যে ছেলে মানসির দিকে তাকায় তার ভাই সেই ছেলেকে নিজের হাতে খুন করে। আর এখন তো মানসির সাথে চিট করা হয়েছে, তাহলে তার ভাই ওই চিটারের অবস্থা কি করতে পারে একবার ভেবে দেখুন। তার কথা শুনে রাম বুঝতে পারে সে রামকে মিন করেই কথাটা বলেছে। এবার রামের ভয় হতে শুরু হয়, সত্যি যদি মানসির ভাই রামকে মেরে ফেলে। এদিকে আমরা মানসির ভাই রাকেশকে দেখি। সে হায়দ্রাবাদে এসেই আগে একজনের কবরে
পড়ে যায়। লীলা রাকেশকে জিজ্ঞেস করে এটা কার কবর। রাকেশ জানায় এই কবরে থাকা লোকটাকে সে নিজেই খুন করেছে, তার বোনের দিকে সে তাকিয়েছিল দেখে। এই কথা শুনে লীলা তো থতমত খেয়ে যায়। সে বা সাধু ততক্ষণে জানতো না যে রাম মানসিকে সব বলে দিয়েছে। তাই সে রাকেশকে নিয়ে বাড়িতে যেতেই সেখানে মানসিকে দেখে অবাক হয়ে যায়। এদিকে রাকেশ এসেই তো মানসিকে জিজ্ঞেস করে কে তার সাথে চিট করেছে। মানসি তখন তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু রাকেশ তো নাম না জানা পর্যন্ত শান্ত হয় না। এবার রামের ভয়ে হাত পা কাঁপতে থাকে। রাম সবকিছু সামাল দেওয়ার জন্য নিজে রাকেশের কাছে যায় আর বলে মানসি এখন রাগী মুডে আছে, তার সাথে এত বড় একটা ধোঁকা হয়েছে, এখন সবকিছু বলার জন্য সে রেডি না। তাই রাকেশের উচিত ঠান্ডা মাথায় বসে মানসিকে সব জিজ্ঞেস করা। রামের কথায় বালাও একমত হয়, তাই সে মানসিকে রুমে গিয়ে ফ্রেশ হতে বলে, কিন্তু রাকেশ কিছুতেই মানে না। সে বলে যদি মানসি তাকে সেই ছেলের কথা না বলে তাহলে রাকেশ নিজেই ছেলেটাকে বের করে খুন করবে। তার কথা শুনে রাম ভয়ে সেখান থেকে চলে যায়। এরপর পরিস্থিতি হালকা ঠান্ডা হলে রাম এবার মানসির ফ্ল্যাটে যায়। সে মানসিকে অনেক অনেক থ্যাঙ্কস জানায় মানসির সাথে বিশ্বাসঘাতকতা করার পরেও রামকে বাঁচানোর জন্য। রামের কথা শুনে মানসি এবার রামকে বলে সেদিন স্পেনে ফিজিক্যাল হওয়ার আগ পর্যন্ত রাম জানতো যে তার স্ত্রী আছে, আর সে বালাকে এত ভালোবাসার পরেও কিভাবে মানসির কাছে আসলো। এর কারণ একটাই হতে পারে, আর সেটা হলো রামের বালার প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই, তাই রাম মানসির কাছে এসেছিল। না হলে রাম মানসিকে ভালোবেসে ফেলেছিল। তার কথা শুনে রাম বলে হয়তো তার বালার প্রতি ইন্টারেস্ট নেই। রামের কথা শুনে মানসি এবার তাকে শর্ত দেয় যে তার যদি বালার প্রতি আর ইন্টারেস্ট না থাকে তাহলে রামকে এখনই যে মানসি আর তার ব্যাপারে সব সত্যি বলে মানসির সাথে স্পেনে চলে যেতে হবে। আর রাম যদি বালাকে না বলে তাহলে মানসি নিজেই তাকে সবকিছু বলে দিবে। তার শর্ত শুনে এবার রামের মাথা ঘুরতে থাকে, তাই সে কোনো মতে সেখান থেকে বেরিয়ে পড়ে। রাম তার বাড়িতে এসে আরামে বসে থাকে। ত্রিনেত্রও রামের পাশে এসে জ্বালাতে থাকে। তখন বালাও রামের সামনে আসে, আর সেই সময় টেবিলে থাকা ফোনে মানসির কল বেজে ওঠে। এটা দেখে বালা রেগে মেগে রামকে জিজ্ঞেস করে তার ফোনে মানসির নাম্বার আসলো কিভাবে, তা আবার সেভ করা। রাম এবার অনেক বেশি ভয় পেয়ে যায়। বালা রামকে প্রশ্ন করতে থাকে। এদিকে ত্রিনেত্র রামকে বাঁচানোর চেষ্টা করে। তখন রাম খেয়াল করে ওইটা আসলে বালার ফোন ছিল। রাম বলে এটা তো তার ফোন। এই শুনে বালা চেক করে দেখে, তাই তো, এটা তো আসলেই তার ফোন। রাম তো আরেকটু হলেই হার্ট অ্যাটাক করতো। এদিকে বালা মানসির সাথে কথা বলে মানসিকে তাদের ফ্যাক্টরি ঘুরিয়ে দেখার আমন্ত্রণ জানায়। এরপর বালা আর রাম মিলে মানসির সাথে দেখা করে। বালা এখানে মানসিকে বিভিন্ন ওয়াইনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। সেই সময় বালাদের বাড়ির সেই কাজের লোকটা ওই জ্যাকেটটা পরে মানসির সামনে আসে, যেটা মানসি রামকে স্পেন থেকে কিনে দিয়েছিল, আর বালা সেটা কাজের লোককে দিয়ে দিয়েছিল। মানসি জ্যাকেটটা অন্য কাউকে পরতে দেখে রামের দিকে রাগী চোখে তাকায়। রাম তখন মানসিকে দেখে চুপ করে থাকে। এবার বালা মানসিকে নিয়ে তাদের পুরো ফ্যাক্টরি ঘুরিয়ে দেখায়। কথায় কথায় বালা মানসিকে জিজ্ঞেস করে এখন তার এক্স এর সাথে তার কি ডিসকাস হয়েছে। মানসি এবার বালাকে সত্যিটা বলে যে সে তার এক্স কে শর্ত দিয়েছে হয় তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে মানসির সাথে স্পেন যেতে হবে, আর না হয় মানসি নিজেই তার ওয়াইফকে বলে দিবে। রাম বুঝতে পারে মানসি বালাকে তার কথাই বলছে। এদিকে বেচারি তো ভাবছে মানসি চিটার অন্য কেউ। মানসি আর বালা তখন হেসে হেসে কথা বলতে বলতে যেতে থাকে। এদিকে ত্রিনেত্র তখন বালা আর মানসিকে একসাথে হাসতে দেখে বলে এভাবে যদি সারা জীবন রামের গার্লফ্রেন্ড আর রামের বউ দুজনে হাসি খুশি থাকতো তাহলে রামও হাসি খুশি থাকতো, আবার ত্রিনেত্ররও লাভ হতো। ত্রিনেত্রর লাভ হতো কারণ এই কয়দিনে সে রামকে ব্ল্যাকমেইল করে বেশ ভালোই গিফট আদায় করেছে। এরকম আরো কিছুদিন চললে তার তো ভালোই লাভ হবে। এদিকে রাকেশের তো আর তর্স হইছে না মানসির সাথে কে চিট করেছে তাকে ধরার জন্য সে উদ্গ্রীব হয়ে আছে, আর তাই সে এবার মানসির থাকা সেই হোটেলের প্রায় অর্ধেক কিনে নেয় শুধুমাত্র মানসির সাথে চিট করা ছেলেটাকে ধরার জন্য। আর এই খবর লীলা এবং রাম শুনে আরো বড় বিপদে পড়ে যায়। রাম বুঝে যায় যে করেই হোক রাকেশ রামকে খুঁজে বের করার চেষ্টা করবেই করবে, তাই রাম নতুন প্ল্যান ভাবতে থাকে। এদিকে তখন রাকেশ রাম আর বালাকে একসাথে ডেকে পাঠায়, কারণ রাকেশ এখন হোটেলের সিসিটিভি চেক করে। মানসি যে হোটেলে থাকে সেই হোটেলে মানসির সাথে চিট করা সেই ছেলেটা অবশ্যই এসেছে। এই ধারণা নিয়ে রাকেশ সিসিটিভি দেখা শুরু করে। এদিকে রাম ভাবে এবার সে ধরা পড়েই যাবে, কারণ রাম অনেকবার মানসির হোটেলে এসেছিল। রাকেশ এবার এক এক করে হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। রাম তখন লীলাকে কিছু একটা করতে বলে, নাহলে তো সে ফেসে যাবে। তখন লীলা তাড়াতাড়ি করে বেরিয়ে হোটেলের জেনারেটর খুঁজতে থাকে, কারণ জেনারেটর বন্ধ করে দিলে আর সিসিটিভি চলবে না। লীলা যাওয়ার সময় সেখানে সাইকোলজি সেই ডক্টরকেও দেখতে পায়। সে ডক্টরকে দেখে তাকেও নিয়ে যায়। এরপর সে জেনারেটর বন্ধ করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারছিল না। এদিকে রামও ভয় পেতে থাকে। তখন সাধুও গিয়ে লীলাকে সাহায্য করে, আর একটা সময় জেনারেটর বন্ধ হয়ে যায়। তবে রাকেশের অ্যাসিস্ট্যান্ট আবারও সেটা ঠিক করে ফেলে, আর সিসিটিভিও চলতে থাকে। এটা দেখে রাম এবার লীলাদের প্ল্যান বি চালু করতে বলে, আর তখনই সিসিটিভি ক্যামেরাতে রামকে দেখা যায়। কিন্তু রাকেশরা সেটা দেখার আগেই রাম সবার ধ্যান অন্যদিকে নিয়ে যায়। কিন্তু রাকেশের অ্যাসিস্ট্যান্ট মাঞ্জু সিসিটিভিতে রামের মুখ স্পষ্ট দেখতে পায়। রাম মাঞ্জুকে ইশারায় চুপ থাকতে বলে। মাঞ্জুর এবার সন্দেহ হতে থাকে রামের
রামের উপর। এদিকে লীলারা ওই ডক্টরকে একটা কালো হুডি পরিয়ে মানসির রুমের সামনে পাঠায়, আর তাকে দেখিয়ে রাম রাকেশকে বলে এটাই মানসির সাথে চিট করা সেই ছেলেটা। এটা দেখে রাকেশ তখনই রুম থেকে বেরিয়ে মানসির ফ্ল্যাটের দিকে যেতে থাকে। ততক্ষণে ডক্টর মানসির রুমে নক করে, আর মানসি দরজা খুলতেই সে তার রুমে ঢুকে পড়ে। এদিকে রাকেশরা মানসির রুমের সামনে আসতেই কয়েকজন লোক এসে রাকেশদের আটকায়। লোকগুলো অন্য ভাষায় কথা বলতে থাকে আর রাকেশদের অ্যাটাক করে। এটা দেখে রাম এবার সবগুলো গুন্ডাকে মারতে থাকে, সাথে রাকেশও সবাইকে মেরে শেষ করে ফেলে। শেষে লোকগুলো সেখান থেকে পালিয়ে যায়। এরপরই রাকেশরা মানসির রুমে ঢোকে। তখন ডক্টর একটা পর্দার আড়ালে লুকিয়েছিল। রাকেশ ডক্টরকে দেখে ভাবে এটাই হয়তো মানসির সাথে চিট করা ছেলেটা, তবে আবার ডক্টরের বয়স দেখে ভাবে এটা কিছুতেই সেই ছেলে হতে পারে না। রাকেশ এবার রেগে মেগে ডক্টরকে জিজ্ঞেস করে সে মানসির রুমে কি করছে। এবার লীলা সবকিছু সামাল দেওয়ার জন্য রাকেশকে বলে যে উনি একজন সাইকোলজিস্ট। মানসি রাকেশকে সবকিছু বলতে চাচ্ছে না দেখে লীলা সাইকোলজিস্টকে নিয়ে এসেছে যাতে সে মানসির মন পড়ে জানতে পারে যে মানসির সাথে কে চিট করেছে। লীলার কথা শুনে রাকেশ এবার রাজি হয়ে যায় আর ডক্টরকে বলে 10 মিনিটের মধ্যে সে যাতে মানসির সাথে কথা বলে, আর এসে রাকেশকে জানায় যে মানসির সাথে চিট করা ছেলেটা কে। এখন পরিস্থিতি কোন মুহূর্তে নতুন কোন মোড় নেয় সেটা ধারণা করতে পারছে না রাম। তবুও সে অপেক্ষায় থাকে সামনে কি হয় সেটা দেখার জন্য। রাকেশরা সবাই নিচে অপেক্ষা করে ডক্টরের জন্য। একটু পরে ডক্টর নিচে নেমে আসলে রাকেশ তাকে জিজ্ঞেস করে যে মানসি কি চিটারের নাম বলেছে। এবার ডক্টর জানায় হ্যাঁ বলেছে। এই কথা শুনে রাম ভয় পেয়ে যায় যে ডক্টর আবার সত্যি সত্যি রামের নাম না বলে দেয়। তবে ডক্টর অন্য একটা নাম বলে যেটা রাম মানসিকে বলেছিল। আসলে স্পেনে থাকতে রাম মানসিকে নিজের নাম রাম না বলে সাতিয়া বলেছিল, আর মানসি রামকে সবসময় এই নামেই ডাকতো। তাই এখন ডক্টর রাকেশকে সাতিয়া নামই বলে, কিন্তু সাতিয়া নামের কাউকেই চিনতে পারে না কেউ। এবার মঞ্জু এসে রাকেশকে জানায় মানসি হায়দ্রাবাদ এসে সর্বপ্রথম ড্রিম ট্যুর নামের কোন একটা ট্রাভেল এজেন্সির কোম্পানির অফিসে ও ছেলেটার সাথে দেখা করেছিল। রাকেশ কোম্পানির নাম শুনে সাধুর দিকে তাকায় আর বলে এটা তো তার কোম্পানি তাই না। সাধু এবার কি বলবে কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ ভেবে সে রাকেশকে বলে মানসি তাদের অফিসে এসেছিল কিনা সেটা সাধু জানে না, তবে তাদের অফিসে সাতিয়া নামের একজন ছেলে আছে। সাধুর কথা শুনে রাকেশ তখনই সেই সাতিয়ার সাথে দেখা করতে চায়। এদিকে রাম আর লীলা তো বুঝতে পারে না সাধু কার কথা বলছে। তখন সে রামদের ইশারায় বোঝায় যে সে সব সামলে নিবে। এরপর আমরা দেখি সাধু রাকেশকে তার অফিসে নিয়ে একজন কর্মচারীর সাথে দেখা করায় যার নাম আসলেই সাতিয়া ছিল। তবে কিছুক্ষণ পর রাকেশ বুঝতে পারে এটা মানসির সাথে চিট করা সেই সাতিয়া না। তাই সে এবার রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়, কারণ সে এখন পর্যন্ত তার বোনের সাথে চিট করা ছেলেকে ধরতে পারেনি। রাকেশ এবার নিজের বুদ্ধি খাটিয়ে বের করার চেষ্টা করে আসল চিটারটাকে। তখনই মঞ্জু এসে রাকেশকে বলে তার কেন যেন মনে হচ্ছে মানসির সাথে চিট করা ছেলেটাই রাম, কারণ কয়দিন আগে রামই মানসির সাথে দেখা করতে স্পেন গিয়েছিল, আর রামের ওয়াইফও আছে। মঞ্জুর কথা এবার রাকেশেরও রামের উপর সন্দেহ হতে থাকে। রাকেশ মঞ্জুকে স্পেনে মানসির সাথে দেখা করা সবগুলো লোকের ডিটেলস বের করতে বলে। পরের দিন বালা তাদের বাড়িতে পুজোর আয়োজন করে। সেখানে রাকেশ, মানসি, রাম, বালা সহ সবাই উপস্থিত ছিল। রাকেশ সবাইকে তখন বিন্দি পরিয়ে দিয়ে রামের কাছে আসে আর বলে আজ সবার জন্য একটা সারপ্রাইজ আছে। সবাই আগ্রহ নিয়ে তখন তাকিয়ে থাকে সারপ্রাইজ দেখার জন্য। আর তখনই সবার সামনে বেরিয়ে আসে ভিন্দা, অর্থাৎ সব সত্যি বের করার জন্য রাকেশ এবার ভিন্দাকে ইন্ডিয়া নিয়ে এসেছে, কারণ ভিন্দাই সবসময় মানসির সাথে ছিল, আর ভিন্দার থেকে ভালো কেউ জানবে না ওই চিটারের ব্যাপারে। এদিকে ভিন্দাকে এখানে দেখে অনেক বেশি রেগে যায় মানসি। ভিন্দা এবার সবার সামনে এসে বলে আজ বড় একটা সত্য খুলবে, আর যেই সত্যটা সবাইকে জানাবে ভিন্দা নিজেই। রাকেশ ভিন্দার কাছে গিয়ে বলে সে যাতে সবাইকে বলে যে মানসির সাথে চিট করা ছেলেটা কে। ভিন্দা তখন রাকেশকে থামিয়ে দিয়ে বলে সে বলবে, তবে বলার আগে তার এন্টারটেইনমেন্ট দরকার, তাই ভিন্দা এবার খেলবে। এই বলে সে টিম বানিয়ে নেয় আর একটা খেলা খেলতে থাকে, যেখানে ইচ্ছা না থাকা সত্ত্বেও বালাদের খেলতে হয় তার সাথে। এদিকে রাম আর লীলা তো ভীষণ ভয়ে ছিল। একটু পরেই হয়তো রাকেশ বন্দুক ঠাকাবে রামের উপর, তখন না জানি কি হবে। আর সব সত্য ফাঁস হয়ে গেলে বালাও না জানি কি করবে। যাকে এরপরই দেখতে দেখতে খেলা শেষ হয়ে যায়। এবার ভিন্দা সবাইকে মানসির সাথে চিট করা ওই ছেলেটাকে রিভিল করতে প্রস্তুত হয়। বালা আর রাকেশ আগ্রহ নিয়ে দাঁড়িয়ে থাকে ভিন্দার কথা শোনার জন্য, কিন্তু ভিন্দা জানায় মানসির সাথে চিট করা ছেলেটার কেউ না, সে হচ্ছে লীলা। লীলার নাম শুনে তো সে নিজেই অবাক হয়ে যায়। সে আবার মানসির সাথে কবে চিট করলো? রাকেশ এবার ভিন্দার উপর রেগে মেগে বলে লীলা কিভাবে মানসির সাথে চিট করে? এই কাজটা তো রাম করেছে। অর্থাৎ রাকেশ আগে থেকেই বুঝতে পেরেছিল যে মানসির সাথে চিট করা ছেলেটা রাম। এদিকে এই সবকিছু দেখে মানসি এবার রেগে রাকেশের কাছে আসে আর বলে সে তাকে আগেই বলেছে এই সম্পূর্ণ ম্যাটারটা তার একার, তাই সে কি করবে না করবে সেটা সে একাই ডিসাইড করবে। এখানে রাকেশের চিটারকে খুঁজে তাকে কোনোভাবে খুন করতে হবে না।
এসব সে চায়ও না। এদিকে বালাও রাকেশের মুখে রামের নাম শুনে স্তব্ধ হয়ে থাকে। সে কিছুতেই বিশ্বাস করে না রাম এমন কিছু করতে পারে। তাই বালা এবার রাকেশের সামনে গিয়ে বলে রাম অন্য সব ছেলেদের মতো না, তাই রাকেশ না জেনে বুঝে রামের নামে অপবাদ দিতে পারে না। সে বলে সে রামকে অনেক ভালোবাসে আর সে খুব ভালো করেই জানে রাম কি করতে পারে আর না করতে পারে। সে কখনোই অন্য মেয়েদের সাথে কথা বলে না, আর সেখানে সে বালাকে রেখে চিট করা তো দূরের কথা। এই কথাগুলো বলেই বালা এবার রামের হাত ধরে আর তাকে নিয়ে সবার সামনে থেকে চলে যায়। রাম এই পুরোটা সময় চুপ থাকে। বালা এরপর রামকে নিয়ে গাড়িতে বসে ড্রাইভ করতে করতে রাকেশকে বকতে থাকে রামের নামে অপবাদ দেওয়ার জন্য। এবার রামের অনেক বেশি খারাপ লাগতে শুরু করে, কারণ বালা রামকে এত বেশি বিশ্বাস করে যে সে সবার সামনে রামকে নিয়ে গর্ব করে আসলো, আর সে তার পেছন পেছন কি না কি করেছে। তাই সে এবার সিদ্ধান্ত নেয় সে বালাকে সব সত্যি বলে দিবে। আর অবশেষে রাম বালাকে সবকিছু বলেও দেয়। স্পেনে যাওয়ার পর মানসির সাথে কিভাবে দেখা হয় আর কি হয়, এমনকি হায়দ্রাবাদ আসার পর কি হয়, সবকিছুই সে বালাকে খুলে বলে। আর এসব শুনে বালা স্তব্ধ হয়ে যায়। বালার কাছে এবার সব পরিষ্কার হয়ে যায়। এই সবকিছু এতদিন বালার চোখের সামনে দিয়ে ঘটেছিল, তবে সে রামকে এতই বিশ্বাস করত যে সে এগুলো দেখেও দেখেনি। বালা এবার রামকে জিজ্ঞেস করে যে সে বালার সাথে এমনটা কেন করলো। সে কি রামকে কম ভালোবাসতো নাকি অন্য কিছু? তার কথা শুনে রাম এবার তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বালা তো রামের কোনো কথাই শোনে না। সে আর সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। এদিকে মানসিও একা একা মুড অফ করে থাকে। তিনজন আলাদা হয়ে যায়। তিনজনের মনের মধ্যেই বয়ে যাচ্ছে ভীষণ বিষণ্ণতা। বালা কিছুতেই নিজেকে বিশ্বাস করাতে পারছে না যে রাম তার সাথে এরকম কিছু একটা করেছে। রাম এবার ডিসিশন নেয় এইভাবে আর না থেকে মানসি আর বালা দুজনকে একসাথে ডেকে সে সবকিছু বুঝাবে। এরপর রাম বালা আর মানসিকে একসাথে একটা জায়গায় ডাকে। তারা দুজনই সেখানে উপস্থিত হয়। মানসি রামকে জিজ্ঞেস করে যে সে এখনো তার প্রশ্নের উত্তর পায়নি, যে রাম যদি বালাকে এতই ভালোবেসে থাকে তাহলে সেদিন সে মানসির কাছে কেন আসলো। এবার বালাও বলে যে বালাও তার উত্তর পায়নি। রাম কেন করলো বালার সাথে এরকম বিশ্বাসঘাতকতা? বালা কি রামকে কম দিয়েছিল? দুজনের প্রশ্নে রাম এবার দুজনের দিকে ঘুরে বলে সে দুজনেরই উত্তর দিবে। রাম এবার মানসির দিকে ঘুরে বলতে থাকে যে মানসি এমন একটা সুন্দরী মেয়ে যার সামনে বলিউডের নায়িকারা এসে দাঁড়ালেও ফেল হয়ে যাবে। আর এরকম একটা সুন্দরী মেয়ে এসে যদি রামকে জড়িয়ে ধরে চুমু খায় তাহলে রাম কেন? কোনো পুরুষের পক্ষে কি সম্ভব সেখান থেকে ফিরে আসা? তাছাড়া সেদিন মানসি রামকে অনেক ড্রিঙ্ক করিয়েছিল আর মানসি নিজেই রামের কাছে এসেছিল। এখানে রামের কি দোষ? রাম মানসির প্রশ্নের উত্তর দিয়ে এবার বালার কাছে আসে আর বলে বিয়ের পর থেকে বালা রামকে নিজের মতো করে নাচিয়ে এসেছে। সে নিজে যা কিনে দেয় রাম স্যাক্রিফাইস করে সেই সবকিছুই পরে নেয়। এই সব নিয়ে রাম কখনো বালার কাছে অভিযোগ করেনি। বালা শুধু রামকে ভালোবাসেনি, সাথে সাথে রামের উপর সর্বোচ্চ অধিকার খাটিয়েছে। আর বিয়ের পর বালা এবং রাম কখনো আলাদা খাটে ঘুমায়নি। তাহলে বালা কিভাবে রামকে একা স্পেনে পাঠিয়ে দিল? এখানে তো বালারও দোষ আছে, তাই না? আর যদি রাম বালাকে ভালো না বাসতো তাহলে মানসির সাথে স্পেনে রাত কাটানোর পর নিজের ভুল বুঝতে পারতো না। মানসি হায়দ্রাবাদ আসার পর রামের অনেক সুযোগ ছিল, তবে রাম একবারও মানসির কাছাকাছি যায়নি। তাহলে এখানে দোষ কি শুধু রামের? এর মানে আমরা বুঝতে পারি রাম এবার মানসি আর বালাকে আসল সত্যিটা বলে দুজনকে মানানোর চেষ্টা করছে। রাম এখানে নিজেকে বাঁচানোর চেষ্টা করেনি, শুধু রাম কার প্রতি কি ফিল করেছে সেটার সত্যিটা বলেছে দুজনকে। কিন্তু মানসি আর বালা কিছুতেই রামের উপর থেকে রাগ কমাতে পারছিল না। এটা দেখে রাম এবার তার বিকল্প পদ্ধতি অবলম্বন করে। সে মানসি আর বালার দিকে তাকিয়ে বলে যে রাম এখন তাদের দুজনকে সত্যিটা দেখাবে। এই বলে রাম এবার তার গাড়ি নিয়ে মানসি এবং বালার সামনে আসে আর সেখান দিয়ে একটা টার্ন দিয়ে গাড়ি নিয়ে উপরে উঠে যায়। আর এই দৃশ্যটাই আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। তবে গাড়ি টার্ন করতে গিয়ে গাড়িটা উপর থেকে পড়ে রাম অ্যাক্সিডেন্ট করে বসে। এটা দেখেই তো বালা আর মানসি মিলে রামকে তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করায়। তারা দুজন তো রামের জন্য অনেক চিন্তাও করতে থাকে। সবাই ভাবে রাম হয়তো আর দুনিয়াতে নেই। তবে একটু পরেই ডাক্তার এসে জানায় রাম একদম ঠিক আছে, তার কিছুই হয়নি। এই কথা শুনে বালা আর মানসি তাড়াতাড়ি করে রামের কাছে যায়। রাম তখন একটু একটু করে তাদের দুজনের দিকে তাকায়। বালা রামকে দেখেই চিন্তিত হয়ে বলে সে এরকম একটা কাজ কেন করতে গেল? আর যদি তার কিছু হয়ে যেত তখন কি হতো? বালার কথা শুনে রাম হেসে বলে বালার মানসির সামনে সব সত্য প্রমাণ করার জন্য রাম এইটা করেছে। এবার মানসি ইমোশনাল হয়ে রামের হাত ধরে বলে রামের নিজের জীবনের ঝুঁকি নিয়ে আর কিছুই করার দরকার নেই। তারা সব মেনে নিয়েছে। রামের প্ল্যান সাকসেসফুল হয়েছে দেখে রাম মনে মনে অনেক বেশি খুশি হয়। বালা আর মানসি মিলে তখন রামকে রেস্টে রেখে বাইরে চলে যায়। এখানে মানসি বালাকে বলে যে সে কখনো চিন্তা করেনি সে রামকে বালার কাছ থেকে কেড়ে নিয়ে স্পেন চলে যাবে। বালার সাথে তার একবার ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল, তাও সেটা মাতাল অবস্থায়। তবে
বালা আর রাম এত বছর ধরে একসাথে আছে, তারা দুজন দুজনের জন্য তৈরি হয়েছে, তাই তাদের মাঝে মানসি আর কখনো আসবে না। অর্থাৎ সে এবার সবকিছু ভুলে রামকে বালার কাছে দিয়ে নতুন জীবন গড়তে চায়। বালাও মানসির কথায় অনেক খুশি হয়। বালা জানতো মানসি অনেক বুদ্ধিমতী একজন মেয়ে, আর রামের ভুলটাও বালা এবার একসেপ্ট করে নিয়েছে, আর নতুন করে সে রামের সাথে সংসার করার প্ল্যানও করেছে। বালা নিজেও তার ভুল বুঝতে পেরেছে। এদিকে আমরা ভেতরে রামকে দেখি। আসলে রাম এতক্ষণ যা যা করেছে সবই সে নিজে পরিকল্পনা করে করেছে। সে একজন কার রেসার, আর সে খুব ভালো করেই জানে কিভাবে টার্ন নিয়ে বাঁচা যায়, তাই অত উঁচু থেকে পড়েও রাম ঠিকই বেঁচে গিয়েছিল। তবে মানসি আর বালার সামনে অ্যাক্সিডেন্টের নাটক করে সে। রামের মতে নারীরা এমনই, যখন তাদের সামনে কোনো সত্য খোলে তখন তারা রেগে যায়, আর যখনই তাদের কোনো বিপদ হয় তখন নারীরা তার উপর ইমোশনাল হয়ে পড়ে। আর আজ রাম বালা এবং মানসি সেই ইমোশনকেই কাজে লাগিয়েছে। যেমনটা অ্যাক্সিডেন্ট হওয়ার আগে রাম বালা আর মানসিকে হাজার সত্যি বলে বোঝাতে চাইলেও তারা বুঝতে পারেনি। তবে যখন রাম নিজের অ্যাক্সিডেন্ট করালো তখন দুজন ইমোশনাল হয়ে রামকে ক্ষমা করে দিল। আর গল্পের শেষে এরকম টেকনিকই রাম পৃথিবীর সব স্বামীদের অবলম্বন করতে বলে তাদের ওয়াইফদের হাত থেকে বাঁচার জন্য। তবে আমার কখনো মনে হয় না রাম কোনো শিক্ষণীয় মেসেজ দিয়েছে আমাদের। কিন্তু রাম কি আসলেই বালা আর মানসিকে বোকা বানালো, নাকি স্পেনে ঘটা দুর্ঘটনাটা আসলেই ভুল ছিল? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।